এটা দুর্ঘটনা নয়। তো আজকে ইস্টবেঙ্গল হেরে গেল 2-1 গোলে ডায়মন্ড হারবারের কাছে। তো ম্যাচ শেষে বাড়ি ফিরতে একটু দেরি হলো। তো কেন ইস্টবেঙ্গল হারলো মূলত সেটা নিয়ে একটু আলোচনা করব। কেননা এটা কিন্তু ঠিক দুর্ঘটনা নয়। যারা আমার চ্যাট ফোরামে নিয়মিত আমার কথাবার্তা শুনে এসেছেন বা আরও কিছু কতিপয় ইস্টবেঙ্গল দর্শকের কথাবার্তা আগে থেকে শুনে এসেছেন, তারা নিশ্চয়ই অনেকে উপলব্ধি করেছেন যে এটা কিন্তু নিছক দুর্ঘটনা নয় আজকের যে হারটা ইস্টবেঙ্গলের। তো ম্যাচ শেষে আমার সাথে গিয়ে ম্যাচ দেখতে আমার এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান গিয়েছিলেন। আমার পাশেই বসছিলেন, সেও আমার চ্যাট ফোরামে অনেক লেখালেখি করে এবং আমি যেখানে থাকি খুব কাছেই সে থাকে। তো সে কয়েক মাস আগে বিয়ে করেছে, তো এখন তার বউ তার সাথে খেলা দেখতে যায়। তো তার বউর সাথে প্রথম দেখা হলো। প্রথম দেখা গতকাল হয়েছিল, কেননা তার টিকিটটা আমি তুলে রেখেছিলাম, সে আমার থেকে টিকিটটা নিল। তো একসঙ্গে আমরা বসছিলাম, আরও একটি ছেলেও ছিল, সেও আমার চ্যাট ফোরামে লেখালেখি করে। তো ম্যাচ শেষে যেহেতু প্রথম দেখা হলো ওর বউয়ের সাথে, তো আমরা একটু বিরিয়ানি খেলাম। এবার আপনি বলতে পারেন কি এত দুঃখে বিরিয়ানি, ইনফ্যাক্ট আমার বাড়ি থেকে ফোন করেছিল আমার যে গাড়ির চালককে, সে কি যে ও কি বাড়িতে চলে আসবে নাকি খাবে, কারণ ইস্টবেঙ্গল হেরে গেছে। তো দেখুন, ইস্টবেঙ্গল জিতলে আমি 3 প্যাকেট বিরিয়ানি খেতাম না, তো ইস্টবেঙ্গল হারলেও যে বিরিয়ানি খাবো না তা নয়। যে যার কাজ করেছে, আমি সমর্থক, আমি আমার কাজ করেছি। অ্যাডভান্সে ইস্টবেঙ্গলের সমস্যাগুলো আগে তুলে ধরেছি। দেশে যখন এসছি টিকিট কেটে মাঠে গেছি, সময় ব্যয় করে, সময় দিয়ে খেলা দেখতে গেছি। আমি আমার কাজ করেছি সমর্থক হিসেবে, খেলার আগে খেলার পরে। যারা খেলোয়াড় বা যারা কোচ, যিনি কোচ, তারা তাদের কাজ করেনি, সেটা তাদের সমস্যা। তাদের সমস্যার জন্য আমি এখন বিরিয়ানি না খেয়ে রাত্রিবেলা শুয়ে থাকবো খালি পেটে, সেসব অনেকেই করতে পারে, অনেকেই করে না। আমি অতটা আবেগে চলি না, আমি বরঞ্চ আপনারা অনেকেই হৃদয় দিয়ে ইস্টবেঙ্গলকে ভালোবাসেন, আমি হৃদয়ও দিয়ে মস্তিষ্ক দিয়েও ভালোবাসি ইস্টবেঙ্গলকে। যাকে এবার আসা যাক, যে ম্যাচ শেষে আমি দেখছিলাম কিছু কিছু ব্যক্তি আলোচনা করছে যে এটা পলিটিক্যাল ব্যাপার, ইস্টবেঙ্গল হারটা নাকি পলিটিক্যাল। না, তাদের ধারণা হচ্ছে যেহেতু তৃণমূল কংগ্রেসের এক বড় কর্তার ক্লাব ডায়মন্ড হারবার এফসি, তাই তারা নাকি কোনোভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আজকে ম্যাচটা জিতেছে। তো তাদের উদ্দেশ্যে বলি, তাহলে ডায়মন্ড হারবার কি একইভাবে টাটার উপরও প্রভাব খাটিয়ে টাটাকে দূর করে দিয়েছে ডুরান্ড কাপ থেকে? না, দেখুন আজকে যথেষ্ট ভালো খেলেছে ডায়মন্ড হারবার। তারা একটা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে, কিন্তু একটা সুশিক্ষিত কাউন্টার অ্যাটাকিং ফুটবল, পরিকল্পিত কাউন্টার অ্যাটাকিং ফুটবল, যেটা কিন্তু ইস্টবেঙ্গল বড় ম্যাচে, ইস্টবেঙ্গল তো কাউন্টার অ্যাটাকিং খেলেছিল সেদিনকে, কিন্তু তার মধ্যে কোনো পরিকল্পনার ছাপ ছিল না। মানে যখন ইস্টবেঙ্গল বড় ম্যাচে কাউন্টার অ্যাটাক করছিল, খুব মিসপাস করছিল, হয়তো পায়ে বল রাখছিল। আপনার এডমান করতেন না, এডমান খুব করতেন আপনারা। আমি বলেছিলাম কি, আমরা কলকাতা ফুটবল লিগে দেখেছি যে এডমান্ডের থেকে কিন্তু সায়ন ব্যানার্জি অনেক বেটার খেলছে। আপনারা অনেকে বিশ্বাস করেননি, ভেবেছিলেন না এডমান্ড নাকি মোটিভেশন পাচ্ছে না, তাই কলকাতা ফুটবল লিগ খেলতে পারছে না। আজকে দেখলেন 45 মিনিটের পর এডমান্ডকে তুলে নিতে বাধ্য হলো, কেননা আজকেও এডমান্ড একই করছিল, পায়ে হয়তো বল রাখছিল। এবার দেখুন, যেটা সমস্যা আমি আগেও বলেছি অস্কার সম্পর্কে, যে অস্কারের ফুটবলে সাফল্য কিন্তু পুরোপুরি 1-2 প্লেয়ারের উপর নির্ভরশীল। তো যেমন তাদের মধ্যে অন্যতম হচ্ছে রাশিদ। তো আজকে দেখবেন রাশিদ নামার পর খেলাটাতে একটা জমাট ভাব এসেছিলো। রাশিদ ছিল না, ইস্টবেঙ্গলও ছিল না। তার মানে কী দাঁড়ালো, ইস্টবেঙ্গল কিন্তু টিম গেম নেই, মানে ইস্টবেঙ্গলের টিমটা একটা কোনো পরিকল্পিত ফুটবল খেলে না। প্রক্ষান্তরে আপনারা যদি আজকে ডায়মন্ড হারবারকে দেখেন, তারা একটা পরিকল্পিত কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলছিল। তারা যখন কাউন্টার অ্যাটাকে উঠছিল, মানে ডিপ ডিফেন্স থেকে, ওরা খুব নিচে সবাই মিলে ডিফেন্ড করছিল, কিন্তু যখন অ্যাটাকে যাচ্ছিল খুব হাই স্পিডে যাচ্ছিলো এবং খুব ক্লিন পাস খেলছিল, কুইক ক্লিন পাস খেলছিল, যেটি ইস্টবেঙ্গল কিন্তু বড় ম্যাচে খেলেনি। তো ম্যাচের শুরুতে ইস্টবেঙ্গল একটা গোল খেয়ে যেত, এবং সেখানেও একটা আমাদের গোলকিপার গিলের একটা অবদান ছিল, তার কল আউট খুবই বাজে। আমি যেটা কিছুদিন আগেই বলেছি, যেটা শুনে কেউ কেউ বলেছিলেন আপনারা যে কেন মানে গিল একটু অফ ফর্ম হচ্ছে, কেন গিলের নিন্দে করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গিলের মানে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ওর প্রচুর ভুল হচ্ছে, এবং সেটা শুধরানোর একটাই উপায় হচ্ছে ওকে কলকাতা ফুটবল লিগ খেলতে হবে, খেপ ফুটবল খেলতে হবে, যত রকমের ফুটবল আছে খেলতে হবে, নয়তো মাসেল মেমোরি তৈরি হবে না। তো আজকে দেখেছি একটা লোপ্পা বল মিস করেছে, যেখান থেকে প্রথম গোলটা খেলো।
এবং একই ধরনের ভুল কিন্তু আগের বড় ম্যাচেও করেছে। আগের বড় ম্যাচে একই ভুল করেছে, সেখান থেকে গোল হয়নি। তো আপনারা ভেবেছিলেন রোজ রোজ একই ভুল করে যাবে আর গোল হবে না, তা কি হয় কখনো? এবার আসা যাক যে ইস্টবেঙ্গলের যে ভুলভ্রান্তিগুলো ছিল, অস্কার সম্পর্কে আমি একাধিকবার বলেছি, একাধিকবার, এবং আরও কতিপয় সমর্থকও বলেছেন যে দেখুন অস্কার কেন, বয়স তো কম হলো না, ভদ্রলোকের বয়স তো একদমই কম নয়, তো উনি কেন একদিনের জন্য কোনো ইউরোপিয়ান ক্লাবে চাকরি পাননি? এই জন্য পাননি যে ওনার মেধা খুবই সীমিত, ওনার বুদ্ধি ফুটবল বোধ খুবই সীমিত। এই যে কাউন্টার, উনি যে একটা প্রেসিং ফুটবল খেলছেন, কেননা এরা আল্ট্রা ডিফেন্সিভ ফুটবল খেলছে, তো প্রেসিং ফুটবলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু বিপক্ষ জোনে গিয়ে হঠাৎ করে আপনার গিয়ারটা বাড়িয়ে দিতে হবে। বিপক্ষ জোন অবধি আপনি ধরুন একটা রেগুলার স্পিডে অপারেট করলেন, কেননা সারাক্ষণ 90 মিনিট ধরে এক স্পিডে আপনি অপারেট করতে পারবেন না। তো আপনাকে বিপক্ষ থার্ডে যখনই গেলেন তখনই আপনাকে কিন্তু কুইক পাস খেলতে হবে, বা কুইক ক্রস করতে হবে, বা দূরপাল্লা কুইক শট মারতে হবে। যেরকম একটা শট থেকে আনোয়ার গোল করলো, কিন্তু সেরকম শট কিন্তু একদম শেষের দিকে হচ্ছিল, তার আগে হচ্ছিল না। তার মানে সেখানে একটা পরিকল্পনার অভাব। যদি শুরু থেকে সেরকম শট হতো এবং সেই শট থেকে গোল হলো না, আপনি হেরে গেলেন, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু এইরকম শট একদম শেষের দিকে হচ্ছিল, একটা মিগুলের একটা শট যেটা বাড়ি গিয়ে লাগলো। তো এই জিনিসগুলো একদমই হচ্ছিল না, মানে প্রথম দিকে তো হচ্ছিলই না। তারপর আপনি যদি দেখেন প্রথমার্ধে একটা ক্রস হলো, যেটা দিয়ামান্টাকাস হেডটা ঠিকঠাক জায়গায় গেল না, একটু ব্যালেন্সিংয়ের প্রবলেম ছিল। তো সেটা কিন্তু প্রথম একটা ঠিকঠাক ক্রস হলো, মানে সেই মুহূর্তটা, সেটা প্রায় প্রথমার্ধের শেষের দিকে। তো বাকি প্রথমার্ধ জুড়ে কিন্তু সেরকম কিছু হলো না, সেই ধরনের কুইক ক্রসিং। আপনার কর্নার কিকগুলো দেখবেন জঘন্য জঘন্য কর্নার কিক হচ্ছে, মানে মানে কোনো পরিকল্পনার ছাপ নেই তাতে। আর মানে শেষের দিকে যখন ডায়মন্ড হারবার একদম সবাই মিলে ডিফেন্স করছে, তখনও যে একটু স্ট্র্যাটেজি বদলাবে, যখন ক্রসিংগুলো করছে, ক্রসিংগুলোর লোকেশন, মানে যেই টার্গেট পয়েন্টে আপনি মিসাইলটা ফেলবেন, সেখানেও দেখছি, কর্নার কিকের সময়ও দেখছি, মানে সে ফ্লিক করে ওইগুলো নর্মাল সিচুয়েশানে চলে, নর্মাল সিচুয়েশানে আপনি কম্বিনেশন মুভ। কিন্তু যখন আপনি এরকম ডায়ার স্ট্রেটে রয়েছেন, একদম ক্রিটিক্যাল সিচুয়েশান, এবং যখন আপনার অপোনেন্ট একদম সবাই মিলে আটোসাটো ডিফেন্স করছে, তখন আপনাকে একটু স্ট্র্যাটেজি বদলাতে হবে। সে ফ্লিক ঠিক ছেড়ে একদম ডাইরেক্ট আপনাকে বক্সের সামনে ফেলতে হবে, এবং সেখান থেকে আপনাকে খুব স্পিডে অপারেট করতে হবে। তাহলে হ্যান্ডবল হবে, বা পেনাল্টি পাবেন, বা ডিফ্লেকশন হবে, এগুলো করতে হবে। এগুলো সিচুয়েশান বুঝে আপনাকে স্ট্র্যাটেজি বদল করতে হবে। এগুলো কিছুই হয়নি। প্রক্ষান্তরে শেষের দিকে ওরা কিন্তু থার্ড গোল প্রায় পেয়ে গেছিলো, ওদেরই গাফিলতিতে ওরা অফসাইড হয়ে গেল, কিন্তু থার্ড গোলটা ওদের পেয়ে যাওয়া উচিত ছিল। তো কিবু ভিকুনার দল বরাবরই একটু ভালো পাসিং ফুটবল খেলে, এবং কেন খেলে বলুন তো, কেন খেলে? মানে তার কারণ কিবু ভিকুনা পাসিং ফুটবলের ওপর জোরটা দেয়, সেটা অনুশীলন করায়, সেটা রপ্ত করায় টিমকে। আমাদের অস্কার সেটা করায় না। তো আপনারা জানি না, মানে কি বলবো, আপনারা যে মানে কেন এত মানে মূর্তি পুজো বা কোনো ব্যক্তি পুজো করেন, আমি সত্যি জানি না। তো আপনারা ব্যক্তি পুজো করেছেন, আপনাদের ব্যক্তি দেবতা আপনাদেরকে আঘাত করেছে, তো আপনারা রাত্রিবেলা না খেয়ে শুয়ে থাকুন। আমি আমার কাজ করেছি, অনেক আগে থেকে সাবধান করেছি, এবং যথেষ্ট যুক্তি দিয়ে সাবধান করেছি। গিলের ব্যাপারে তো একাধিকবার করেছি, অস্কার ব্যাপারে কতবার করেছে আমার নিজেরই মনে নেই। তো তারপরেও যদি কেউ কথা না শুনে, তো এরকমই হবে। ভালো খেলেও তো টিম হেরে যায়, কিন্তু এখানে পরিকল্পনাহীন একটা ফুটবল খেলেছে মূলত ইস্টবেঙ্গল, এবং তারপর হেরে গেছে। জিতলেই বলতাম মানে ব্যাপারটা একটা অঘটন ঘটলো, তো কোনো অঘটন ঘটেনি, একটা স্বাভাবিক ঘটনা ঘটেছে, যেটা রোজকার দিনে ঘটে। জিতলেই বঞ্চ একটা অস্বাভাবিক ঘটনা বলা যেত। সকলে ভালো থাকবেন। একটা মজার কথা বলে শেষ করি। ম্যাচ যখন শেষের দিকে, তো দেখলাম আমি ওই 1 নম্বরে বসছিলাম, তো ইস্টবেঙ্গলের বেঞ্চ থেকে অনেকটা দূরে। তো দেখলাম ইস্টবেঙ্গলের কোচ দুজনকে নামানোর চেষ্টা করছে। তো আমি আমার পাশে বসে থাকা ছেলেটাকে বললাম, দেখবি হয়তো ডেভিড আর বিষ্ণুকে নামাবে। কেননা বললো কেন কেন, দেখা যাক না নামছে কিনা। তো দেখলাম হ্যাঁ, ডেভিড আর বিষ্ণুকে নামালো। তার কারণ হচ্ছে অস্কারের তখন প্রধান লক্ষ্য হচ্ছে নিজের চাকরিটা বাঁচানো, ম্যাচটাকে উদ্ধার করানো নয়।
যাতে কেউ না বলতে পারে কি আপনি বিষ্ণুকে নামালেন না বলে ম্যাচটা হেরে গেল, বা আপনি ডেভিডকে নামালেন না তাই ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গেল। তো আপনারা ডেভিডকে নামানোর পর দেখলেন, যেটা আমি আগের ম্যাচে বলেছিলাম, বড় ম্যাচে, যে ডেভিডকে নামানোর পর রাইটিংটা ডেভিডকে পুরো একা ছেড়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, কিন্তু ডেভিড বল ধরতে পারছিল না। তো আজকে দেখলেন একটা বল এলো, তখন একদম মোক্ষম সময়, একটা ক্রিটিক্যাল সময় ইস্টবেঙ্গলের কাছে, প্রত্যেকটা মুহূর্ত তখন খুবই গুরুত্বপূর্ণ। ডেভিড বলটা রিসিভই করতে পারলো না, এটা সহজ একটা বল ছিল। তো এই ধরনের প্লেয়ারকে আপনারা রেখেছেন। আরও একটা ব্যাপার বলে শেষ করব, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিরিয়ানি খেতে খেতেই আমাকে ওই সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বলো, জানো তো তুমি যে কেন মার্কজো বা এদেরকে নামসাঙ্গাদের বেঞ্চে রাখে? আমি বললাম কেন বলতো? সত্যি জানি না, মানে বলছি তার কারণ ওদের স্যালারিতে একটা বোনাস কম্পোনেন্ট আছে। বোনাস কম্পোনেন্ট মানে আপনারা যদি প্লেয়ারদের একটা বেস স্যালারি থাকে, আর থাকে হচ্ছে মানে তুমি ফার্স্ট 11-এ কতবার আছো তার ভিত্তিতে কিছু বোনাস তারা পায়। সেই জন্য আপনারা দেখবেন কিছু অপদার্থ প্লেয়ার যেমন মার্কজোকে মানে প্রত্যেক দিন বেঞ্চে রাখছে। কেন না, মার্কজোকে না তো মাইনেটা স্যালারিটা ড্রপ করে যাবে। এই বোনাসের ব্যাপারটা কিন্তু জানি না এই ব্যাপারটা কতদিন চলবে, এই শেডি ব্যাপারটা বা স্ক্যাম ব্যাপারটা, এটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। বোনাস ব্যাপারটা কিন্তু মারাত্মক। বোনাস দেওয়ার চক্করে আপনি যোগ্য প্লেয়ারদেরকে সরিয়ে রাখছেন, তাদের সুযোগ দিচ্ছেন না, শায়ন ব্যানার্জিদের সুযোগ দিচ্ছেন না, আপনি মার্কজোদের সুযোগ দিচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটু সচেতন হওয়ার সময় এসছে ইস্টবেঙ্গল ফ্যানদের। সকলে ভালো থাকবেন, সজাগ থাকুন, মস্তিষ্ক দিয়েও একটু ইস্টবেঙ্গলকে ভালোবাসুন, শুধু হৃদয় দিয়ে নয়, আপনার মস্তিষ্কটাও একটু চাই ইস্টবেঙ্গলের। ভালো থাকবেন।